হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে পালস নার্সিং কর্তৃক আয়োজিত লাইসেন্স ক্লাসে স্বাগতম। আপনারা দ্রুত সবাই জয়েন হয়ে যান। আজকে কিন্তু 50+ জয়েন হওয়ার পরে আমরা কি করব, আমাদের ক্লাসটা শুরু করে দেব। সবাই দ্রুত জয়েন হয়ে যান এবং আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে ক্লাসটা মেনশন করুন এবং শেয়ার করে দিন, যেন সবাই ক্লাসটা দেখে পড়ার সুযোগ পেয়ে থাকে। আপনারা সবাই দ্রুত জয়েন হয়ে যান। বেশি বেশি করে আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিন, যেন আপনারা সব বন্ধুরা দেখতে পারে ক্লাসটা। ওয়ালাইকুম আসসালাম আলাউদ্দিন, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। দ্রুত আপনার বন্ধুদেরকে মেনশন করে দিন, যেন সবাই ক্লাসে দ্রুত জয়েন হয়ে যায়। দ্রুত সবাই জয়েন হলে কিন্তু আমরা আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 3 জন জয়েন হয়েছেন। আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে। যত দ্রুত শেয়ার করবেন তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গিয়েছেন। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান আমাকে সঠিকভাবে দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে কিনা। সবাই কমেন্ট করুন। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। মোহাম্মদ সজীব, ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে অনেকেই জয়েন করেছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম পালস নার্সিং কলেজ পালস নার্সিং কোচিং কর্তৃক আয়োজিত কম্প্রিহেনসিভ পরীক্ষার প্রস্তুতি ক্লাসে। আমরা কিন্তু গত ক্লাসেই আমরা পড়াশোনা করেছিলাম। আজকে আমরা আরও পড়াশোনা করব। আমাদের এবারে লাইসেন্স এক্সামে পাশ করা কিন্তু কেউ আটকাতে পারবে না। আমরা সবাই পাশ করব একসঙ্গে। ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক স্টুডেন্টস ভর্তি হয়ে গেছে। আপনারা যারা এখনও ঘরে বসে আছেন, ভর্তি হননি, তারা কিন্তু দ্রুত চিন্তা করুন যে সবাই ভর্তি হয়ে পড়াশোনা করছে, আমি কি করছি, আমাকে কিন্তু ভর্তি হতে হবে। প্রপার একটা গাইডলাইন নিতে হবে। ভর্তি, হ্যাঁ, সবাই জয়েন করে ফেলেছেন, ধন্যবাদ সবাইকে। আমি আরেকবারও বলবো যে আপনারা সবাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনারা কিভাবে পড়াশোনা করবেন, কোথায় ভর্তি হবেন, কিভাবে গাইডলাইন নেবেন। যদি আপনি আমাদের এখানে আসতে চান তাহলে খুবই কম খরচে কিন্তু পড়াশোনা করতে পারবেন। মাত্র 1000 পালস নার্সিং ভর্তি এখানে আবেদন করতে হলে আপনাদেরকে মাত্র 1990 টাকা। এটা কিন্তু খুবই সামান্য একটা অঙ্ক, 1990 টাকা। এই 1990 টাকার মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। সেখানে কি পাবেন? বই, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি বই, প্লাস কোশ্চেন ব্যাংক,
এবং এবং পাবেন হচ্ছে সাথে ফ্রি মডেল টেস্ট বই। এবং আমাদের যখন এক্সামিনেশন চলে আসবে তখন কিন্তু আমরা আপনাকে একটা সিক্রেট সাজেশন দিব, যেটার মাধ্যমে হচ্ছে আপনি সহজেই লাইসেন্স পাস করে ফেলতে পারবেন। তাহলে আমাদের কস্ট কত? শুধুমাত্র 1990 টাকা, মাত্র 1990 টাকা। চলুন আজকে আমরা পড়াশোনায় চলে যাই। মোহিনী পূজা, ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। আজকে আমরা যে পড়াশোনা করব সায়েন্স অফ প্রি এক্লেমশিয়া। দেখুন আমরা গত ক্লাসেও কিন্তু অনেকগুলো এমসিকিউ পড়েছি। আপনি দেখবেন যে অ্যানালাইসিস করবেন যে এই এমসিকিউগুলো কিন্তু প্রতি বছরই বারবার আমাদের অধিকাংশ পরীক্ষায় এসে থাকে, এবং আজকের এমসিকিউগুলো কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা আপনাকে শুধুমাত্র সেই টপিকগুলোই পড়াবো যে টপিকগুলো আমাদের পরীক্ষায় আসবে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যদি এখানে আসেন তাহলে মিডওয়াইফারি সাবজেক্ট থেকে বা হচ্ছে আপনাদের যত সাবজেক্ট আছে, আমরা ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যত সাবজেক্ট পড়েছি সব সাবজেক্ট থেকে আপনাকে পাস করা কিন্তু কেউ আটকাতে পারবে না। আপনি ভাবছেন যে আমি তো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়েছি, এখানে কি শুধু ডিপ্লোমাদের জন্য নাকি বিএসসিদের জন্য? আপনি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়েন, অথবা বিএসসি নার্সিং পড়েন, অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পড়েন, আপনি যেই কোর্সই পড়েন না কেন, আপনি কিন্তু এখানে সব কোর্সের জন্য একটা আলাদাভাবে প্রপার গাইডলাইন পাবেন, যেই প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনি সহজেই আপনার যে পরীক্ষার যে ভয়, সেই ভয়টা জয় করতে পারবেন। চলুন আমরা পড়াশোনায় চলে যাই। আজকের পড়াশোনা কিন্তু গত ক্লাসের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা যে টপিকগুলো পড়ব, আপনি ধরে রাখেন যে এই টপিক থেকে 100% একটা থেকে দুইটা প্রশ্ন আপনার একদম কমন। মনে করেন যে আপনার প্রশ্ন হচ্ছে ওপেন সিক্রেট হয়ে গেছে। এখন আপনি যদি আজকের ক্লাসটা করেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে অবশ্যই কমন থাকবে। দেখা যাক আজকে আমরা কি পড়াশোনা করব। সায়েন্স অফ প্রি এক্লেমশিয়া আর। আসলে এই প্রি এক্লেমশিয়াটা বলতে কি বোঝায়? এক্লেমশিয়া কি? প্রি এক্লেমশিয়া কি? এক্লেমশিয়া বলতে বোঝায় হচ্ছে আপনার খিঁচুনি হওয়া। এক্লেমশিয়া বলতে কি বোঝায়? খিঁচুনি হওয়া। আর প্রি বলতে কি বোঝায়? প্রি মানে কি? পূর্বে। প্রি বলতে কি বোঝায়? পূর্বে। অর্থাৎ প্রি এক্লেমশিয়া বলতে বোঝায় যে গর্ভবতী মায়েদের যে মেডিকেল সমস্যাগুলো আছে, যেমন এক্লেমশিয়া অর্থাৎ খিঁচুনি হয়, তারপরে হচ্ছে ডেলিভারির পরে পোস্টপার্টাম হ্যামোরেজ হয়, এবং আরও অন্যান্য যে সমস্যাগুলো দেখা দেয়, তার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে কি? এক্লেমশিয়া বা প্রি এক্লেমশিয়া। এখানে আমাদের প্রশ্নটা কি বলছে যে সায়েন্স অফ প্রি এক্লেমশিয়া আর, অর্থাৎ মায়েদের খিঁচুনি হওয়ার পূর্বের সাইন সিমটম কি, যে আমি কোন সাইন সিমটমগুলো দেখলে বুঝতে পারবো যে একজন মায়ের তার লেবারের সময়ে অথবা লেবারের আগে অথবা লেবারের পরে কি হতে পারে? খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি জানি আমার যারা স্টুডেন্টস আছে ওরা সবাই 100% এই প্রশ্নটার অ্যান্সার জানে। আপনারা সবাই কমেন্টে জানান যে এইখানে অ্যান্সারগুলো কি হবে। অ্যান্সারগুলো আমাকে সবাই জানান। দেখেন আমাদের এখানে 5টা অপশন আছে। কি অপশন আছে? নাম্বার 1 কনভালশন। কনভালশন মানে কি? হচ্ছে খিঁচুনি। কনভালশন বলতে কি বোঝায়? খিঁচুনি। প্রোটিন ইউরিয়া বলতে কি বোঝায়? প্রোটিন ইউরিয়া হচ্ছে যে আমাদের ইউরিনের সাথে প্রোটিন নির্গত হওয়া। আমাদের বডিতে যে প্রোটিন অ্যাবজর্ব হওয়ার কথা ছিল কিন্তু না করে কি হয়, আমাদের যে কিডনি ফাংশন ও ডিসফাংশন করে আমাদের ইউরিনের সাথে আমাদের বডির প্রোটিনগুলো বের করে দেয়, যাকে আমরা বলছি প্রোটিন ইউরিয়া। এবং নাম্বার সি হচ্ছে পার পিভি, অর্থাৎ পিতে বোঝায় পার, ভিতে ভেজাইনাল। পার ভেজাইনাল ব্লিডিং, অর্থাৎ
মায়ের ভ্যাজাইনা বা যোনিপথ দিয়ে কোনো ধরনের রক্তপাত হওয়া। নাম্বার ফোর হচ্ছে কি ইডিমা। ইডিমা মানে কি বোঝায়? ইডিমা থেকে আমরা কিন্তু সবাই পরিচিত, হাত পায়ে হচ্ছে মায়েদের যে কি আসে, পানি এসে হাত পা ফুলে যাওয়া, হাত পায়ে পানি এসে ফুলে যাওয়া। ইডিমা বলতে কি বোঝায়? হাত পায়ে পানি এসে ফুলে যাওয়া। এবং নাম্বার 5 হচ্ছে, দেখেন এখানে সংক্ষেপে দেওয়া আছে HTN। HTN বলতে কি বোঝায়? HTN মিনিং হচ্ছে হাইপার টেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ। তাহলে আপনারা কি কি কমেন্ট করেছেন, যে সঠিক উত্তরটা সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ, যদি আপনারা জেনে থাকেন। উত্তরটা কেউ জানে না? আমি তো জানি আমার সব স্টুডেন্টস এই প্রশ্নের অ্যান্সার জানে। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? সাইন্স অফ প্রি এক্লিমশিয়া, আমাদের খিঁচুনি হওয়ার পূর্বের অবস্থাগুলো কি কি। দেখেন এইখানে হচ্ছে মাত্র কয়টা অপশন দেওয়া আছে? 5টা। কিন্তু আমাদের প্রি এক্লিমশিয়ার কিন্তু আরও সাইন সিমটম আছে। এখন আমরা যদি সবগুলো জানি তাহলে কিন্তু প্রি এক্লিমশিয়া থেকে যেই প্রশ্নই আসুক না কেন আমরা কিন্তু সব প্রশ্নের অ্যান্সার করতে পারবো। সো আমরা দেখি যে আসলে আরও কি কি সাইন আছে। এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি হচ্ছে কোথায় যাব? আরেকটা স্লাইডে যাব। ও ঠিক আছে, জি দেখুন, ক্লিনিক্যাল ফিচার্স অফ সিভিয়ার প্রি এক্লিমশিয়া সিমটমস অ্যান্ড সাইন। আমরা যে প্রশ্নটাও একটু আগে পড়লাম যে হচ্ছে প্রি এক্লিমশিয়ার সাইন সিমটমগুলো কি কি। দেখুন এখানে কিন্তু অনেকগুলো সাইন সিমটম দেওয়া আছে। আপনি যদি একটু কষ্ট করে এখান থেকে কয়েকটা সাইন সিমটম মনে রাখেন তাহলেই কিন্তু আপনার প্রি এক্লিমশিয়া থেকে যে প্রশ্নই আসুক না কেন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। দেখি কি কি। নাম্বার 1 প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া কিন্তু আমরা একটু আগেই পড়ে আসলাম। তারপরে হচ্ছে হাই ব্লাড প্রেশার অথবা হাইপার টেনশন আমরা পড়লাম। তারপরে হচ্ছে সিভিয়ার হেডেক। সিভিয়ার হেডেক বলতে কি বোঝায়? তীব্র মাথা ব্যথা। 4 নাম্বার ভিজুয়াল ডিস্টারবেন্স। যেই সব মায়েদের প্রি এক্লিমশিয়া সাইন সিমটম থাকে তাদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে কি, যে মায়ের ভিজুয়াল ডিস্টারবেন্স অর্থাৎ চোখে ঝাপসা দেখে। ভিজিবল ইডিমা, মায়েদের হাত পায়ে দেখা যায় কি ফোলা ভাব, পানি চলে এসেছে। পালমোনারি ইডিমা, বলুন তো পালমোনারি বলতে কি বোঝায়? পালমোনারি হচ্ছে আমাদের ফুসফুস। পালমোনারি কি? আমাদের ফুসফুস। ফুসফুসে ইডিমা হতে পারে। নেক্সট ওয়ান ইজ অ্যাবনর্মাল ওয়েট গেইন। মায়েদের আমাদের প্রেগনেন্সিতে আমরা যে গত ক্লাসে পড়ছিলাম আপনাদের কি মনে আছে যে হচ্ছে প্রেগনেন্সিতে মায়েদের সর্বোচ্চ কত কেজি ওয়েট বাড়ে? আমরা পড়েছিলাম না যে হচ্ছে 10 থেকে 12 কেজি। ঠিক তেমন দেখেন এখানে কি লেখা আছে? অ্যাবনর্মাল ওয়েট গেইন। অ্যাবনর্মাল বলতে কি বোঝায়? যে এই যে আমাদের মায়েদের নর্মাল ওয়েট গেইন করার কথা ছিল কত? 10 থেকে 12 কেজি, কিন্তু যখন দেখা যাচ্ছে মোর দেন 15 কেজি, মানে যখন আপনাদের দেখা যাবে হচ্ছে 15-20 কেজি বেশি বেড়ে গেছে তখনই কিন্তু আমরা বলি হচ্ছে অ্যাবনর্মাল ওয়েট গেইন। নেক্সট অন এনহ্যান্সড রিফ্লেক্স রিঅ্যাক্টিভিটি। এনহ্যান্সড রিফ্লেক্সড রিঅ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? যে আমাদের যে হাইপারটেনশন হাইপারটেনশন হয়, তারপর হচ্ছে ইডিমা হয়, এই সমস্যাগুলোর কারণে আমাদের হচ্ছে যে সেন্স রিফ্লেকশন, যে সেন্স কাজ করার কথা সেই সেন্সটা আমাদের হয় কি যে খুব মানে বেশি অ্যাক্টিভ হয়ে যায়। সেন্স আমাদের কি হয়? বেশি অ্যাক্টিভ হয়ে যায়। যেমন আপনাকে যদি কেউ হচ্ছে টাচ করে সেটা আপনার মস্তিষ্ক অতি দ্রুত রেসপন্স করবে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে কি এনহ্যান্সড রিফ্লেক্স রিঅ্যাক্টিভিটি। তখন আমরা মায়েদের হচ্ছে প্যাটেলার রিফ্লেক্স চেক করি, অর্থাৎ আপনারা তো হ্যামার চিনেন তাই না? হ্যামার দিয়ে হচ্ছে আমরা কি করি? মায়েদের যে হাঁটুর উপরে হচ্ছে এইভাবে মানে টাচ করে দেখি, বা হচ্ছে মায়ের ওখানে দেখি যে স্পর্শ করিয়ে দেখি যে মায়ের আসলে রিফ্লেকশনটা কি। যখন আমরা দেখি যে মা হচ্ছে অতি দ্রুত
রেসপন্স করতেছে। হ্যাঁ, তার মানে কি দেখা যায় কি যে আমি হ্যামার দিয়ে মায়ের হাঁটুতে হচ্ছে টাচ করতেছি, তখন মায়ের পা হচ্ছে তার মানে ব্রেনের আগে তার পা অতি দ্রুত রিফ্লেক্স করে ফেলতেছে। তখন আমাকে বুঝতে হবে যে মায়ের যে কোনো সময় খিঁচুনি হয়ে যেতে পারে। এটাকে বলে হচ্ছে কি এনহ্যান্সড রিফ্লেক্স রিঅ্যাক্টিভিটি। আর নেক্সট ওয়ান হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া। তারপরে কি আছে রিডিউসড ইউরিন আউটপুট। আমাদের কি হয় যে হচ্ছে আমাদের থ্রোম্বোসাইটোপেনিয়া ব্লাড ডিসঅর্ডার হতে পারে। তারপরে হচ্ছে রিডিউসড ইউরিন আউটপুট, আমাদের ইউরিন আউটপুট কমে যেতে পারে। কি হতে পারে আমাদের ইউরিন আউটপুট কমে যেতে পারে। তাহলে দেখুন আমরা যদি এইখান থেকে হ্যাঁ আমরা যেই কয়টা অপশন পড়লাম 10টা, আমাকে কিন্তু 10টা অপশন মানে যারা হচ্ছে মনে রাখতে আমার কাছে আপনার কাছে মনে হবে যে আমার একটু মনে রাখতে কষ্ট হচ্ছে, তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র কয়েকটা অপশন মনে রাখলে আপনি এই ক্লিনিক্যাল ফিচার্সের যে প্রশ্নের আসুক না কেন আপনি সব পারবেন। কোনটা মনে রাখবেন? নাম্বার 1 হচ্ছে প্রোটিনিউরিয়া, মোস্ট ইম্পর্টেন্ট সাইন সিমটম যেগুলো প্রত্যেকবার পরীক্ষায় এই অপশনগুলো দেওয়া থাকে। নাম্বার 2 হাই ব্লাড প্রেশার, হ্যাঁ। নাম্বার 3 সিভিয়ার হেডেক, নাম্বার 3 কি সিভিয়ার হেডেক। তারপরে হচ্ছে ভিজিবল ইডিমা। আপনার কিচ্ছু মনে রাখা লাগবে না, শুধুমাত্র এই 4টা অপশন প্রোটিনিউরিয়া, হাই ব্লাড প্রেশার, সিভিয়ার হেডেক অর্থাৎ মাথা ব্যথা, অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং প্রোটিন ইউরিয়া, ভিজিবল ইডিমা। আচ্ছা আমরা যে বলতেছি হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার রেঞ্জটা কত? আপনারা কি জানেন হাই ব্লাড প্রেশার রেঞ্জটা কত? আপনারা কমেন্ট করে জানান যে আসলে এক্লেমশিয়া হলে যে হাই ব্লাড প্রেশার হয় সেটার রেঞ্জটা কত। হাই ব্লাড প্রেশারের রেঞ্জ হবে যে 160/110। কত? মায়েদের যে হাই ব্লাড প্রেশার হয়ে যায় এটার হচ্ছে রেঞ্জ কত হবে? 160 থেকে 160/110। তাহলে আমরা কয়টা পয়েন্ট মনে রাখবো? 4টা। প্রোটিনিউরিয়া, হাই ব্লাড প্রেশার, সিভিয়ার হেডেক, ভিজিবল ইডিমা। এই 4টা অপশন মনে রাখলেই কিন্তু আমার প্রি এক্লেমশিয়ার সাইন সিমটম থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারা যাবে। চলুন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। এখন কি আমরা এটার অ্যান্সার করতে পারবো? হ্যাঁ, আমরা কি অ্যান্সার করতে পারবো যে হচ্ছে সাইন অফ প্রি এক্লেমশিয়া আর আমাদের প্রি এক্লেমশিয়ার সাইন সিমটম কি কি? একজন কমেন্ট করেছেন বি ডি ই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার অ্যান্সারটা হয়নি, কারণ আমরা যে পড়লাম সাইন সিমটমগুলো তার মধ্যে কি আসছিল বলুন তো? কি ছিল? প্রথমে ছিল প্রোটিনিউরিয়া, নেক্সট ওয়ান হাই ব্লাড প্রেশার, এবং আমরা কি বলেছি যে আমরা 4টা অপশন মনে রাখবো। কি কি? প্রোটিনিউরিয়া, হাই ব্লাড প্রেশার, ইডিমা এবং হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স। জাস্ট অনলি 4 আইটেম। হ্যাঁ, তাহলে এই 4 টার্মগুলো কোনটা? প্রোটিনিউরিয়া, হাই ব্লাড প্রেশার এবং 3 নাম্বারটা কি হবে? ইডিমা প্রেজেন্ট। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? প্রোটিনিউরিয়া, হাই ব্লাড প্রেশার অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ইডিমা প্রেজেন্ট। তাহলে কিন্তু প্রি এক্লেমশিয়া থেকে আমার যে কোশ্চেনই আসুক না কেন আমি কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা তো প্রি এক্লেমশিয়া পড়লাম তাই না? প্রি এক্লেমশিয়া মানে কি হচ্ছে এক্লেমশিয়া হওয়ার আগের অবস্থা, অর্থাৎ খিঁচুনি হওয়ার আগের অবস্থা। এখন খিঁচুনি হওয়ার আগের অবস্থা তো পড়লাম, তাহলে খিঁচুনি হলে কি হবে আমাদের? দেখি আমরা খিঁচুনি হলে আসলে কি হবে। খিঁচুনি বলতে কি বোঝায়? এক্লেমশিয়া। এক্লেমশিয়া শব্দের অর্থ হচ্ছে মাতৃত্বকালীন সময়ে যেসব মায়েদের খিঁচুনি হয় তাদেরকে হচ্ছে এক্লেমশিয়া বলে। প্রি এক্লেমশিয়া এবং এক্লেমশিয়ার মধ্যে শুধুমাত্র একটা কমন পার্থক্য আছে, সেটা হচ্ছে কি যে আপনার যতক্ষণ না পর্যন্ত খিঁচুনি হবে ততক্ষণ আমরা তাকে বলবো প্রি এক্লেমশিয়া, এবং যখন আপনার খিঁচুনি হয়ে যাবে তখন আমরা তাকে বলবো এক্লেমশিয়া। অর্থাৎ প্রি এক্লেমশিয়ার সাইন সিমটম সহ ইনক্লুড হবে শুধুমাত্র একটা টার্ম, সেটা হচ্ছে কি
কনভালশন, খিঁচুনিকে আমরা কি বলি? কনভালশন বলি। প্রি এক্লেমশিয়ার যতগুলো সাইন সিমটম আমরা পড়লাম, সেই সাইন সিমটমগুলোর সাথে একটা শব্দ যুক্ত হবে, সেটা হচ্ছে কি? কনভালশন। যখন মায়ের কনভালশন অর্থাৎ খিঁচুনি হবে তখন আমরা তাকে এক্লেমশিয়া বলি। এক্লেমশিয়া ইজ এ সিভিয়ার কমপ্লিকেশন অফ প্রি এক্লেমশিয়া। দেখেন এখানে কিন্তু প্রথম লাইনে দেওয়া আছে যে এক্লেমশিয়া ইজ এ সিভিয়ার কমপ্লিকেশন অফ প্রি এক্লেমশিয়া, অর্থাৎ প্রি এক্লেমশিয়ার যখন সিভিয়ার হয়ে যায় তখন আমাদের কি হয়? এক্লেমশিয়া। ইটস এ রেয়ার বাট সিরিয়াস কন্ডিশন হোয়ার হাই ব্লাড প্রেশার রেজাল্টস ইন সিজার্স। এই সিজার্স মানে কি? এই সিজার্স বলতে কিন্তু বোঝায় হচ্ছে কি আমাদের কনভালশন। কনভালশন অর্থাৎ খিঁচুনি। যখন হাই ব্লাড প্রেশার হয়ে মায়ের খিঁচুনি হয় ডিউরিং প্রেগনেন্সি। সিজার্স আর পিরিয়ডস অফ ডিস্টার্ব ব্রেন অ্যাক্টিভিটি দ্যাট ক্যান কজ এপিসোডস অফ স্টারিং। অর্থাৎ যখন আপনার সিজার্স অথবা কনভালশন হয় তখন আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি কি হয়? ডিস্টার্বড হয়। তখন কিন্তু মায়েদের নিউরোলজিক্যাল প্রবলেম হয় এবং নিউরোলজিক্যাল প্রবলেম হওয়ার কারণে মা কিন্তু কোমায় চলে যেতে পারে। That can the occurrence of convulsion in a patient with preeclampsia with no coincident neurological disease। তাহলে কি হবে? যে আপনার যেসব মায়েদের প্রি এক্লেমশিয়ার সাইন সিমটম সহ কনভালশন বা সিজার্স হয়ে যাবে তখন আমরা তাকে কি বলবো? এক্লেমশিয়া বলবো। অর্থাৎ খিঁচুনি মায়ের হচ্ছে কি? হয়ে গিয়েছে। এবং এই খিঁচুনি হলে আমাদের কি হতে পারে? যে মায়েদের নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স হয়, যার ফলে মা কোমায় চলে যেতে পারে। বুঝে গেল? এখন দেখুন আমরা কিন্তু একটু আগে পড়লাম কি যে হচ্ছে প্রি এক্লেমশিয়ার আমাদের সাইন সিমটমগুলো কি কি। প্রি এক্লেমশিয়ার সাইন সিমটমগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু আমরা এক্লেমশিয়া থেকে প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আপনারা সবাই মানে জাস্ট এই কোশ্চেনটা নোট করে রাখেন, কারণ এটা এমন একটা কোশ্চেন যেটা কিন্তু আমাদের এভরি ইয়ারের প্রত্যেকটা প্রশ্নে দেখবেন যে সাইন সিমটমস অফ এক্লেমশিয়া, সাইন সিমটমস অফ এক্লেমশিয়া। এমন কোনো ইয়ার নেই যেখানে হচ্ছে আপনার এক্লেমশিয়া থেকে কোশ্চেন আসে না। আপনারা আমাকে সবাই জানান যে এক্লেমশিয়ার সাইন সিমটম কি হতে পারে, কমেন্ট করে জানান সবাই। এক্লেমশিয়ার সাইন সিমটম কি হতে পারে দ্রুত জানান সবাই আমাকে। আলাউদ্দিন কমেন্ট করেছেন ACE। ও আচ্ছা, ACDE। তারপরে সানজিদা আক্তার কমেন্ট করেছেন ACD। হ্যাঁ, আপনারা তো চেষ্টা করছেন, এই ধন্যবাদ সবাইকে চেষ্টা করতেছেন। হ্যাঁ, শারমিন শিলা কমেন্ট করেছেন ACD। দেখছেন আপনাদের আবু তাইব কমেন্ট করেছেন ACD। দেখুন আমরা কিন্তু প্রি এক্লেমশিয়া যে পড়লাম ওইখান থেকে কিন্তু আমরা বুঝে ফেলছি যে আসলে এক্লেমশিয়া হলে আমার কি হতে পারে। এই দেখেন একটা টপিক কিন্তু আরেকটা টপিকের সাথে কি রিলেটেড, তার রিলেটেড টপিকটা যদি আপনি ভালো করে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে পরবর্তী টপিকটার অ্যান্সার করা খুবই সহজ। ফলোইং আর দ্য সাইনস অ্যান্ড সিমটমস অফ এক্লেমশিয়া। ঠিক আমরা দেখে আসি যে আসলে এক্লেমশিয়ার সাইন সিমটমগুলো কি কি। দেখুন তো কি কি এখানে, একদম খুবই সহজ। আমরা গত হচ্ছে স্লাইডেই পড়েছি কি হেডেক অর্থাৎ মাথা ব্যথা, ইপিগ্যাস্ট্রিক পেন, ফিচার্স অফ এক্লেমশিয়া। যখন কোনো মায়ের এক্লেমশিয়া হবে তখন হচ্ছে আমাদের কি কি সাইন সিমটম দেখা দিবে। হেডেক মাথা ব্যথা, ইপিগ্যাস্ট্রিক পেন, নৌশিয়া ভমিটিং, ফ্ল্যাশিং অফ লাইট বিফোর আইস, মানে হচ্ছে আপনার চোখে মুখে কি মনে হবে? মনে হচ্ছে আলোর ঝলকানি আসছে।
ব্লারি ভিশন, ফটোফোবিয়া। এই যে ব্লারি ভিশন একটু আগে কিন্তু আমরা পড়লাম যে হচ্ছে মা চোখে ঝাপসা দেখে। ফটোফোবিয়া হচ্ছে কি হবে, আলোতে গেলে তার কি লাগে, সে অন্ধকার ঘরে থাকতে চায়। ডিমিনিশড ইউরিনারি আউটপুট, অর্থাৎ ইউরিন আউটপুট কি হয়, কমে যায়। ডিস্টারবেন্স অফ স্লিপ, মা কিন্তু ওই যে আমরা বললাম না যে হচ্ছে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্সের কারণে মায়ের কিন্তু কি হয়, ডিস্টারবেন্স অফ স্লিপ, অর্থাৎ ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে। এই যে এক্লেমশিয়ার সাইন সিমটমগুলো, এইগুলো দেখলেই আমরা কিন্তু প্রি এক্লেমশিয়ার যে প্রশ্নটা ছিল অ্যান্সার করতে পারবো। দেখুন এখানে কি কি আছে। প্রথম অ্যান্সার হচ্ছে, প্রথম প্রশ্নটা কি আছে, অপশনটা হচ্ছে আমার হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ। তারপরে কি আছে, সুগার লেভেল ইনক্রিজ। সুগার লেভেল ইনক্রিজ বলতে বোঝায় কি, যে আমাদের সুগার লেভেল হচ্ছে বডিতে বেড়ে যাওয়া। কনভালশন, আমরা কিন্তু একটু আগে পড়লাম যে কনভালশন মানে কি, মায়ের খিঁচুনি হওয়া। তারপরে হচ্ছে প্রোটিন ইউরিয়া, ইউরিনের সাথে প্রোটিন বের হয়ে যাওয়া। আরেকটা কি, এডিমা অ্যাবসেন্ট, অর্থাৎ মায়ের হাতে পায়ে ফোলা ভাব না থাকা। আচ্ছা আমরা কি পড়ছি এক্লেমশিয়াতে, যে এক্লেমশিয়া হচ্ছে কি আপনার প্রি এক্লেমশিয়ার যে সাইন সিমটম, সেই সাইন সিমটমের সাথে ইনক্লুড হবে শুধুমাত্র কি, কনভালশন। তাহলে আমার অ্যান্সার কি হবে, কে কে সঠিক উত্তর, হুমায়ুন আহমেদ রোমান, এ সি ডি। হ্যাঁ আপনারা মোটামুটি সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। দেখেন তাহলে এক্লেমশিয়ার অ্যান্সারটা কি হবে, হাই ব্লাড প্রেশার, নাম্বার 3 কনভালশন, নাম্বার 4 প্রোটিন ইউরিয়া, নাম্বার 5 কি আছে, ইডিমা অ্যাবসেন্ট। আমরা তো পড়েছিলাম যে কনভালশন বা এক্লেমশিয়া বা প্রি এক্লেমশিয়াতে মায়েদের কি থাকে, ভিজিবল ইডিমা থাকে, অর্থাৎ হাত পা ফোলা থাকে। তাহলে এখানে যেহেতু অ্যাবসেন্ট দেওয়া, তাহলে আমার এই অপশনটা কি হবে না, আমার অ্যান্সার হবে কি হাই ব্লাড প্রেশার, কনভালশন, প্রোটিন ইউরিয়া। আপনারা সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে পড়বেন, তাহলে কি হবে, পড়লে একটা হচ্ছে আপনার মুখের চর্চা হবে, নাম্বার 2 আপনার মুখের চর্চা যে আপনি শব্দ দিয়ে করবেন, সেই শব্দটা আপনার কানে পৌঁছিয়ে সেটা আপনার মস্তিষ্কে সংরক্ষণ হবে। এই জন্য আপনারা আমার সাথে সাথে পড়বেন। আমরা আবার একসাথে পড়ব, হাই ব্লাড প্রেশার, নেক্সট 1 কনভালশন এবং প্রোটিন ইউরিয়া। এভাবে করে পড়লে কিন্তু দেখেন আপনি কিন্তু একবারই মনে থেকে যাবে, মনে থাকবে না, একদমই সহজ। শুধু একটু টেকনিক ফলো করে পড়াশোনা করতে হবে, একটু মনোযোগ দিতে হবে, তাহলেই কিন্তু লাইসেন্স পরীক্ষায় পাশ করা সম্ভব। লাইসেন্স পরীক্ষায় পাশ করা কিন্তু কোনো ব্যাপারই না, শুধুমাত্র আপনার কি দরকার, আমি কিন্তু গত ক্লাসেও আপনাদেরকে বলেছি যে শুধুমাত্র আপনার একটা সঠিক গাইডলাইন দরকার। আমরা সবাই পড়াশোনা করি কিন্তু শুধুমাত্র একটা সঠিক গাইডলাইনের অভাবে আমরা কিন্তু লাইসেন্স পরীক্ষাতে বারবার ব্যর্থ হচ্ছি। এখন আপনি সঠিক গাইডলাইন কোথায় নেবেন, আপনি কিন্তু আমাদের এখানে আসতে পারেন। আপনার কাছে যে মনে হয় যে আমাদের ক্লাসগুলো আপনার কাছে ইফেক্টিভ মনে হচ্ছে, ইউ জাস্ট কাম হেয়ার। হ্যাঁ আমাদের কিন্তু অনেক স্টুডেন্টস ভর্তি হয়ে গিয়েছে, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের হচ্ছে অফলাইন ব্যাচটা শুরু করব। তো আপনি যদি আপনার সিটটা বরাদ্দ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এখানে। শুধুমাত্র আমি কিন্তু একটু আগে বলেছি যে আমাদের এখানে কোর্স ফি কিন্তু খুবই সামান্য। আপনি হচ্ছে যে টাকায় একটা কাপড় কিনবেন আপনার জন্য, আপনি কিন্তু ওই টাকা দিয়ে পালস থেকে হচ্ছে খুব সহজেই কোচিং করে পাস করতে পারবেন। আপনার পাস করার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ আমাদের প্রিভিয়াস হিস্ট্রি, ইউ ক্যান চেক আওয়ার প্রিভিয়াস হিস্ট্রি, যে আমাদের এখান থেকে কিন্তু একদম শতভাগ কমনের নিশ্চয়তা এবং শতভাগ পাস করার ডেমো রয়েছে। শুধুমাত্র কয় টাকা, মাত্র 1990 টাকা। এই টাকা দিয়ে আপনি কিন্তু কি করবেন, কোরবানিদের জামা কিনবেন। আপনার জন্য কি কোরবানিদের জামা কেনা উচিত, না হচ্ছে পড়াশোনা করা উচিত, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। সো একটা ঈদের কাপড় না কিনে আমি যদি হচ্ছে কোচিং করি তাহলে কি হবে, তখন আপনি শুধু আপনার নিজের জন্য না, আপনার যখন আপনি লাইসেন্স পাস করে যাবেন তখন কিন্তু একটা ভালো চাকরি পাবেন। ভালো চাকরি পেলে আপনি আপনার সকল স্বপ্ন এবং পরিবারের স্বপ্ন সব পূরণ করতে পারবেন, সবার পাশে দাঁড়াতে পারবেন।
এই জন্য আমি কি করব হচ্ছে কোচিংয়ে ভর্তি হয়ে যাব যেন খুব সহজেই আমি পাস করতে পারি। ভর্তি হলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের থেকে আপনি কিন্তু সকল বই পাবেন ভর্তি হওয়ার পরে, এবং আপনাকে কিন্তু এসে বই নিতে হবে না, আপনাকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই এই 1990 টাকার মধ্যেই আপনার সব কিছু ইনক্লুডেড। আপনাকে এখানে এসে বই নিতে হবে না, আপনার বই আপনার ঘরে পৌঁছে যাবে। কারণ আমরা চাই আপনার 1 সেকেন্ড সময় যেন নষ্ট না হয়, আপনার প্রতিটা সময় কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য সময়কে কাজে লাগান, পড়াশোনা করুন, আজ থেকেই পড়াশোনা স্টার্ট করুন। যত ধীরে ধীরে পড়াশোনা করবেন তত দ্রুত আপনি কিন্তু কি করবেন, সবার থেকে পিছনে পড়ে যাবেন। এই জন্য যত দ্রুত সম্ভব পড়াশোনা শুরু করুন। আর চাইলে আমাদের এখানে আসতে পারেন। আপনি হচ্ছে সঙ্গে কি পাবেন, ক্লাস তো পাবেন, সাথে হচ্ছে বইগুলো আপনি সব হচ্ছে আপনার পার্সেল করে আপনার বাসার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে, এবং ফ্রি মডেল টেস্টের ব্যবস্থা। শুধুমাত্র তাই নয়, আপনি সঙ্গে আরও হচ্ছে আমাদের যখন পরীক্ষা সন্নিকটে চলে আসবে তখন কিন্তু আমরা আপনাকে একটা সিক্রেট সাজেশন দিব, যেই সাজেশন থেকে আপনি কিন্তু 100% কমন পাবেন। এবং আমাদের কিন্তু এটার বিগত রেকর্ড আছে যে আমাদের স্টুডেন্টসরা এখান থেকে সবাই কিন্তু পাস করেছে। হ্যাঁ, আপনাকে যে আসলে এখানে ভর্তি হতে হবে ব্যাপারটা এমন না, আপনি চাইলে এখানে আমার অফলাইনেও এসে একদিন আপনি ক্লাস করে দেখতে পারেন যে ক্লাসটা কি আপনার কাছে ইফেক্টিভ কিনা। আপনি আজকে আমার এই ক্লাসের পরে চিন্তা করবেন যে আসলে কি ম্যামের ক্লাসটা আমার জন্য ইফেক্টিভ, আমাকে কি ভর্তি হওয়া উচিত। হ্যাঁ, যা কোশ্চেন টু ইয়োর সেলফ যে হোয়াট শুড আই ডু নাও। হ্যাঁ, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আমার আসলে কি করা উচিত, ম্যামের ক্লাস কি আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে, আমার কি মনে হচ্ছে যে না আমি আসলে ওখানে গেলে পাশ করতে পারবো পরীক্ষায়। যারা মানে ঘরে বসে ভয় পাচ্ছেন যে আমি কিভাবে পড়াশোনা শুরু করব, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আমাদের এখানে অফলাইনে আসেন, একদিন দেখা করেন, কথা বলেন। আই হোপ ইউ উইল চুজ আস। হ্যাঁ, আপনি কিন্তু একদম শতভাগ নিশ্চয়তা পাবেন এখান থেকে যে লাইসেন্স পাস করার দায়িত্ব আপনার লাইসেন্স পাস করার দায়িত্ব আমার। সো আমরা আবার পড়াশোনায় ফিরে যাই। আমরা আবার আমাদের প্রশ্নে ফিরে যাই, এটা তো পড়া হয়ে গিয়েছে। এই যে দেখুন, কমন সাইট অফ একটোপিক প্রেগন্যান্সি। এই যে একটোপিক প্রেগন্যান্সি, হ্যাঁ, মিডওয়াইফারি থেকে যদি আপনার লাইসেন্স পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, হ্যাঁ, যদি আপনার মনে করেন যে অন্য যে কোনো সব টপিক বাদ, কিন্তু আপনার এই একটোপিক প্রেগন্যান্সি টপিক কিন্তু কখনোই বাদ যাবে না। হ্যাঁ, একটোপিক প্রেগন্যান্সি থেকে আপনার 1 মার্ক কমন। হ্যাঁ, জাস্ট রাইট ডাউন ইওর খাতা যে আপনার একটোপিক প্রেগন্যান্সি থেকে নাম্বার 1 মানে 1 নাম্বার কিন্তু কমন অবশ্যই পাবেন, কারণ একটোপিক প্রেগন্যান্সি ছাড়া তো হবেই না। একটোপিক প্রেগন্যান্সি আমাদের খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। চলুন একটোপিক প্রেগন্যান্সিটা আমরা দেখে আসি কি। একটোপিক প্রেগন্যান্সি বলতে আসলে কি বোঝায়? একটোপিক প্রেগন্যান্সি, আমরা তো প্রেগন্যান্সি পড়েছিলাম গত ক্লাসে, তাই না? প্রেগন্যান্সি পড়েছিলাম, কিন্তু এই একটোপিক প্রেগন্যান্সিটা আবার কি? আমি জানি আমার যারা স্টুডেন্টস আছে, হ্যাঁ, এই যে হচ্ছে আবু সাইদ, আবু তায়েব, মোহাম্মদ সজীব, তারপরে হচ্ছে লুৎফুল আমিন মুন্না, প্রিন্স মণ্ডল, রিক্তা, আমি জানি আমার স্টুডেন্টসরা সবাই জানে একটোপিক প্রেগন্যান্সি কি। হ্যাঁ, আমি জানি আমার স্টুডেন্টদের আসলে এটা পড়ানোর কোনো দরকারই নাই, কিন্তু তারপরেও আমি পড়াবো কেন, যেন আবার একটু আপনাদের রিমাইন্ড হয়ে যায় এবং পরীক্ষায় যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন। আমার স্টুডেন্টদের কাছে একটোপিক প্রেগন্যান্সি কোনো ব্যাপারই না, কারণ দে নো ভেরি ওয়েল অ্যাবাউট একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সিটা কি? আসলে আমাদের ইউটেরাসে আমাদের যখন স্পার্ম অ্যান্ড ওভাম মিলিত হয়ে, হ্যাঁ, ফার্টিলাইজেশন করে, স্পার্ম অ্যান্ড ওভাম যখন মিলিত হয়ে ফার্টিলাইজেশন করে, তখন আসলে আমাদের ইমপ্লান্টেশনটা হওয়ার কথা কোথায়? আমাদের দেখুন, স্পার্ম প্লাস ওভাম যখন
জাস্ট জয়েন টুগেদার, তখন আমাদের কি হয়? ফার্টিলাইজেশন। স্পার্ম আর ওভাম মিলিত হয়ে কি তৈরি হয়? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে হচ্ছে কি? নিষিক্তকরণ। অর্থাৎ আমাদের স্পার্ম আর ওভাম কি? আমাদের হচ্ছে সেল, তাই না? স্পার্ম একটা সেল, ওভাম হচ্ছে কি? একটা সেল। এই সেলগুলো যখন একত্রিত হয় তখন ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন মানে কি? নিষিক্তকরণ। অর্থাৎ 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেলস, 32 সেলস, এভাবে করে নিজেদেরকে বৃদ্ধি করে। এই যে আমাদের মানবদেহ, এটা কিন্তু আমাদের অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কিন্তু আমাদের মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমরা কিভাবে শুরু হয়েছিলাম? আমরা কিন্তু স্পার্ম অ্যান্ড ওভামের মাধ্যমে শুরু হয়ে আমাদের সেলগুলো ডিভাইড হতে থাকে। কি প্রক্রিয়ায়? আমাদের যে সেল ডিভিশন হয় কিভাবে? মাইটোসিস, সেল ডিভিশন। অর্থাৎ মাইটোসিস, সেল নিষিক্তকরণ প্রক্রিয়ায় আমাদের হচ্ছে সেলগুলো কি হয়? ডিভাইডেড হয়। অর্থাৎ 2 সেলস, প্রথমে আমাদের কি ছিল? 2 সেলস। স্পার্ম অ্যান্ড ওভাম হচ্ছে কি? আমাদের প্রথম 2টা সেল। তারপর থেকে আমাদের সেলগুলো নিষিক্তকরণ হয়, বৃদ্ধি হয়। কয়টা সেলস হয়? তারপর হচ্ছে আমাদের 4টা, 8টা, 16টা, তারপর হচ্ছে 32টা। এভাবে করে আমাদের সেলগুলো বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মানে ফার্টিলাইজেশন বলতে কি? আমাদের সেল ডিভিশন হয়। সেল ডিভিশন হওয়ার পরে আমাদের যে ইউটেরাস কি আছে? আমাদের হচ্ছে দেখুন এইটা কি? বলেন তো এটা কি? কমেন্ট করে জানান। যদিও এটা খুব খারাপ হয়েছে কিন্তু তারপরে কমেন্ট করে জানান এটা কি এঁকেছি আমি। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইউটেরাস। হ্যাঁ, এটা যদি আমাদের ইউটেরাস হয়, আমরা এটাকে কি পড়লাম? যে হচ্ছে ফার্টিলাইজেশন। এখন ফার্টিলাইজেশন হওয়ার পরে আমাদের কি হয়? ইমপ্লান্টেশন। অর্থাৎ ইমপ্লান্টেশন মানে কি? হচ্ছে আপনার যে ও একটা নির্দিষ্ট জায়গা এখানে নিবে, নিয়ে ওইখান থেকে আস্তে আস্তে নিজেকে মানে ইমপ্লান্ট করবে এখানে। হ্যাঁ, ও স্থাপিত হবে। স্থাপিত হয়ে এইখান থেকে আস্তে 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 আমরা কি পাবো? একটা ফিটাস পাবো। এখন আমাদের ইউটেরাসের এই যে লেয়ার, হ্যাঁ, আমাদের ইউটেরাসে কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার। বাইরের লেয়ার হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝের লেয়ার হচ্ছে মায়োমেট্রিয়াম, আর আমাদের যে ইনার লেয়ার, ভিতরের লেয়ার, সেটা হচ্ছে কি লেয়ার? এন্ডোমেট্রিয়াম। অর্থাৎ আমাদের ইউটেরাসে কয়টা লেয়ার? এই যে আমি যে এক্সট্রা পড়াগুলো বলতেছি এইগুলো সবই কিন্তু আপনারা নোট ডাউন করে রাখবেন, কারণ ইউটেরাসের এই লেয়ারগুলো থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুইচ অন ইজ দ্য হচ্ছে কি হবে? যে ডিপেস্ট লেয়ার অফ ইউটেরাস, যে ইউটেরাসের সব থেকে ডিপ লেয়ার কোনটা? উত্তর কি হবে? এই যে উত্তর হবে কোনটা? এন্ডোমেট্রিয়াম। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম। অথবা আরেকটা প্রশ্ন হতে পারে ইউটেরাসের লেয়ার থেকে, ইউজুয়ালি হোয়ার ইমপ্লান্টেশন টেক্স প্লেস। হ্যাঁ, যে হচ্ছে আপনার ইমপ্লান্টেশন কোথায় হয়? তাহলে আমরা কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবো যে ইমপ্লান্টেশন কোথায় হয়। ইমপ্লান্টেশন কিন্তু ইউটেরাসের ভিতরে যে এন্ডোমেট্রিয়াম লেয়ার আছে এইখানে হয় হচ্ছে ইমপ্লান্টেশন। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ভ্রূণ, হ্যাঁ, ওই ভ্রূণটা এখানে প্রতিস্থাপন হয়। ইমপ্লান্টেশন বলতে বোঝায় প্রতিস্থাপন। এইখানে ইমপ্লান্টেশন হওয়ার পরে আমাদের কি হয়? আস্তে আস্তে আমরা বড় হই। কিন্তু একটোপিক প্রেগন্যান্সিতে কি হয়?
एक्टोपिक प्रेगनेंसिते হয় যে ইউটেরাসের এই যে ফ্যালোপিয়ান টিউব এইটাকে কিন্তু বলে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের হচ্ছে অনেকগুলো পার্টস আছে। এই পার্টসের এখানে আছে হচ্ছে আপনার অ্যাম্পুলা। ফ্যালোপিয়ান টিউবসের অ্যাম্পুলা। আমাদের एक्टोपिक प्रेगनेंसिते হয় কি যে আমাদের নরমালি এন্ডোমেট্রিয়াম লেয়ারে হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে সেটা হয় কোথায়? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। আমাদের যখন ইমপ্লান্টেশন ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে না হয়ে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ইমপ্লান্টেশন হয়, তখন আমরা তাকে বলি কি एक्टोपिक প্রেগনেন্সি। অর্থাৎ ইউটেরাসের লেয়ারের মধ্যে না হয়ে যখন বাহিরে হয়, সেটা হতে পারে ফ্যালোপিয়ান টিউব, সেটা হতে পারে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অথবা আপনার হচ্ছে ব্রড লিগামেন্ট। হ্যাঁ, এইগুলোতে যখন আপনার প্রেগনেন্সিটা হয় তখন আমরা বলি হচ্ছে एक्टोपिक প্রেগনেন্সি। এখন কমন সাইট অফ एक्टोपिक প্রেগনেন্সি আমরা চলুন তো দেখে আসি যে হচ্ছে एक्टोपिक প্রেগনেন্সির। আপনারা কমেন্ট করুন যে আপনারা আসলে এটার অ্যান্সারটা জানেন কিনা, एक्टोपिक প্রেগনেন্সির সাইট কি কি। এই দেখুন, মোস্ট কমন সাইটস অফ एक्टोपिक প্রেগনেন্সি। আসলে एक्टोपिक প্রেগনেন্সিটা কোথায় হয়, অর্থাৎ যে আপনার কোথায় কোথায় एक्टोपिक প্রেগনেন্সি হতে পারে। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে মোস্ট কমন, যেটা আমরা একটু আগেই পড়লাম যে ফ্যালোপিয়ান টিউব হচ্ছে মোস্ট কমন। এখন দেখি ফ্যালোপিয়ান টিউবের কোথায় হয়? অ্যাম্পুলা। এই যে অ্যাম্পুলা, ইস্থমাস, ফিমব্রিয়া, ইন্টারস্টিশিয়াল পোর্শন, এইগুলো কিন্তু ফ্যালোপিয়ান টিউবের পার্ট। এই চারটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের পার্ট। এই চারটার যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের एक्टोपिक প্রেগনেন্সিটা হয় হচ্ছে অ্যাম্পুলাতে। এইটা মনে করেন আপনার প্রশ্নে, আপনার एक्टोपिक প্রেগনেন্সি থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইটা একদম 100% থাকবে যে ফ্যালোপিয়ান টিউবের কোথায় হচ্ছে আপনার एक्टोपिक প্রেগনেন্সিটা হয়, সেটার অ্যান্সার কি হবে? অ্যাম্পুলা। বাকিগুলোতেও হয়, কিন্তু বেশিরভাগ মানে 80-85% হচ্ছে কোথায় হবে? আমাদের অ্যাম্পুলাতে। তারপর আমাদের কোথায় হতে পারে? ওভারিয়ান। আমাদের ওভারিতে হতে পারে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অর্থাৎ কি আমাদের অ্যাবডোমেন, পেটের মধ্যেও হতে পারে। সার্ভিক্স, হ্যাঁ আমাদের সার্ভিক্সের মধ্যে হতে পারে। এবং ব্রড লিগামেন্ট, এই ব্রড লিগামেন্টটা কি? আমাদের ইউটেরাস, আমাদের সার্ভিক্স, হ্যাঁ আমাদের যে পেলভিক বোনের মধ্যে যে স্থাপিত আছে, এইগুলো যে স্থাপন করার জন্য একটা আরেকটার সাথে সংযুক্ত থাকার জন্য যে লিগামেন্টগুলো আমাদের থাকে, সেইগুলোকে আমরা বলি হচ্ছে কি ব্রড লিগামেন্ট। অর্থাৎ তাহলে আমাদের एक्टोपिक প্রেগনেন্সির কমন সাইট কোনগুলো? ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা। আপনি শুধু মনে রাখবেন কয়টা? নাম্বার 1 ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের সাথে অ্যাম্পুলা, এই চারটা অপশন মনে রাখলে আপনার যথেষ্ট। নাম্বার 2 অ্যাবডোমিনাল ক্যাভিটি, নাম্বার 3 হচ্ছে ব্রড লিগামেন্ট, এই আবার অথবা ওভারিয়ান, এই কয়টা শব্দ? অ্যাম্পুলা, তারপর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ওভারিয়ান, অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড লাস্ট ওয়ান ব্রড লিগামেন্ট। জাস্ট রিমেম্বার দিস অপশনস। হ্যাঁ, তাহলেই কি হবে? আপনি কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। চলুন কোশ্চেনটা দেখে আসি কি কমন সাইট অফ एक्टोपिक প্রেগনেন্সি। এখন আপনারা সবাই কমেন্ট করে জানান যে আসলে অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা কি হবে? শাঞ্চিদা আক্তার কমেন্ট করেছেন এ বি ডি, এ বি ডি। হ্যাঁ, আমি তো জানি, আমার স্টুডেন্টসরা সবাই জানে আসলে অ্যান্সারটা কি হবে, বিকজ এই টপিকসগুলো ওদের সবারই কি পরিচিত। এ বি ডি। এতে কি আমরা কিন্তু একটু আগেই পড়ে আসলাম যে ফ্যালোপিয়ান টিউব। নাম্বার 2 কি পড়ছিলাম? অ্যাবডোমিনাল ক্যাভিটি। ফ্যালোপিয়ান টিউবের কোথায় হয়? অ্যাম্পুলা। এই শব্দটা মনে রাখবেন, অ্যাম্পুলা। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়। নাম্বার 2 অ্যাবডোমিনাল ক্যাভিটি। হ্যাঁ, তারপরে কি হবে হচ্ছে আমাদের যেটা পড়ছিলাম ইউরেটার। আসলে ইউরেটারের মধ্যে কি কখনো হয় না। আরেকটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের মধ্যেও কিন্তু কখনো एक्टोपिक প্রেগনেন্সি হয় না, কারণ ইউরিনারি ব্লাডার তো আমাদের আলাদা পার্ট। ইউরেটার তো আমাদের ইউটেরাসের মধ্যে অবস্থান করে না আমাদের, এই জন্য ইউরেটার আর ইউরিনারি ব্লাডারে কিন্তু হবে না। তাহলে কোথায় হতে পারে? ব্রড লিগামেন্টে হতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটি পেটের মধ্যে হতে পারে,
ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হতে পারে। তাহলে আমাদের কমন সাইট অফ ইক্টোপিক প্রেগন্যান্সি কি কি হবে? ফ্যালোপিয়ান টিউব। সবাই একসাথে পড়বো তাহলে মনে থাকবে। আবু তাইব ফারহানা আখি উত্তর করেছেন এ বি ডি। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন আবু তাইব। তারপরে হচ্ছে হ্যাঁ সানজিদা, আলাউদ্দিন, সবাই কিন্তু আপনারা সঠিক উত্তর দিয়েছেন। গুড। কমন সাইটস অফ ইক্টোপিক প্রেগন্যান্সি আমরা আবার একসাথে পড়ব। ফ্যালোপিয়ান টিউব এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং লাস্ট ওয়ান কি? ব্রড লিগামেন্ট। তাহলে আমাদের অ্যান্সারগুলো কি কি হবে? ফ্যালোপিয়ান টিউব, অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং নাম্বার 3 হচ্ছে কি? ব্রড লিগামেন্ট। তাহলে আমাদের নেক্সট স্লাইড, পার্টোগ্রাফ। কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ। দেখুন কি আছে আমাদের এখানে? পার্টোগ্রাফ। আসলে আমরা আজকে যেই টপিকগুলো পড়াশোনা করতেছি, হ্যাঁ, এই টপিকগুলো থেকে কিন্তু আপনার আসলে কোনো কিছুই বাদ দেওয়ার মতো নাই। এই যে প্রি এক্লেমশিয়া পড়লাম, তারপরে হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, এখন আমরা পড়বো কি? পার্টোগ্রাফ। এই সবগুলো থেকেই কিন্তু আপনি সব মিডওয়াইফারি থেকে যত প্রশ্ন আসবে আপনি কিন্তু এইগুলো থেকে একটা একটু করে সব কমন পাবেন। হ্যাঁ, তাহলে কি আছে আমরা দেখি। কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি তো শুধুমাত্র এই টপিকসগুলো পড়লাম, আমার তো আরও অনেক টপিকস পড়া বাকি, তাহলে আপনি কিন্তু অবশ্যই আমাদের এখানে আসতে পারেন। তখন আমরা কি হবে? আমরা আরও ভালো করে হাতে কলমে সব পড়াশোনাগুলো শিখবো। আমাদের কিন্তু কেউ এবার লাইসেন্স পরীক্ষাতে আমাদের সাফল্য অর্জন করায় বাধা দিতে পারবে না। আমরা সবাই একসঙ্গে পাশ করব। সবাই একসঙ্গে পাশ করে সিনিয়র স্টাফ নার্স হব। তারপরে কেউ হচ্ছে কি হব? রেজিস্টার্ড মিডওয়াইফ হব। কেউ রেজিস্টার্ড নার্স হব, কেউ হচ্ছে রেজিস্টার্ড মিডওয়াইফ হব। আপনার স্বপ্ন যদি থাকে যে রেজিস্টার্ড মিডওয়াইফ অথবা নার্স হব, তাহলে কি করতে হবে? আপনি কিন্তু অবশ্যই আমাদের এখানে আসবেন। এসে আপনার যে প্রপার গাইডলাইন সেটা নিতে পারবেন, পড়াশোনা করতে পারবেন এবং আপনার কি হবে? কম্প্রিহেনসিভ পরীক্ষায় পাশ করা একদম সহজ হয়ে যাবে। কম্প্রিহেনসিভ পরীক্ষায় পাশ করা কিন্তু কোনো ব্যাপার না। যা আসলে আপনারা তো এখনো পরীক্ষা দেন না, এই জন্য মনে হচ্ছে যে কম্প্রিহেনসিভ পরীক্ষা যেন কি নাকি, আসলে কিছুই না। আপনি জাস্ট শুধু একটু টপিক দেখে বুঝে পড়লেই আপনার লাইসেন্স পরীক্ষায় পাশ করা কোনো ব্যাপার না। তাহলে আমরা দেখি আসলে পার্টোগ্রাফ। কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ ইনক্লুড। পার্টোগ্রাফের কম্পোনেন্ট কি কি? সবাই কমেন্ট করে জানাবেন হচ্ছে কম্পোনেন্টগুলো কি কি। পার্টোগ্রাফি কি কি কম্পোনেন্ট থাকে? আমি জানি আপনারা সবাই এগুলো জানেন, কারণ আপনারা যখন পড়াশোনা করেছেন সবাই এগুলো পড়াশোনা করেছেন। হ্যাঁ, এই জন্য জানান আমাকে যে পার্টোগ্রাফের কম্পোনেন্টসগুলো কি কি হবে। শুধুমাত্র প্রপার গাইডলাইনের কারণে আমরা কিন্তু লাইসেন্স পরীক্ষাগুলোতে ভালো করে পাশ করতে পারি না। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? একটা প্রপার গাইডলাইন নেওয়ার জন্য একটা ভালো জায়গায়, একটা ভালো টিউটরের কাছে যেতে হবে। আপনি আমাদের এখানেও আসতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে আমাদের এখানে ইফেক্টিভ পড়াশোনা হয়, তাহলে অবশ্যই আপনি এখানে আসবেন। তাহলে কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ, আমাদের আসলে পার্টোগ্রাফের কম্পোনেন্টগুলো কি কি থাকে? নাম্বার 1, ফিটাল পার্ট। কম্পোনেন্টে 3টা পার্ট থাকে, একটা ফিটাল পার্ট, একটা হচ্ছে ম্যাটারনাল পার্ট, আর একটা হচ্ছে প্রোগ্রেস অফ লেবার। এই ফিটাল পার্টের মধ্যে থাকে হচ্ছে কি? ফিটাল পার্টের মধ্যে কি কি থাকে? ফিটাল হার্ট রেট। ফিটাল পার্ট কম্পোনেন্টের 3টা পার্ট, তার মধ্যে ফিটাল পার্টের মধ্যে থাকে ফিটাল হার্ট রেট, তারপরে হচ্ছে ফিটাল হার্ট রেট, তারপরে
মোল্ডিং, তারপরে আছে হচ্ছে আমাদের লেবার পার্ট। লেবার পার্টের মধ্যে থাকে হচ্ছে ডিসেন্ট অফ হেড, তারপরে হচ্ছে এই যে আমরা যেটা পড়লাম। আচ্ছা আমরা দেখি আমাদের স্লাইডে একটু দেওয়া আছে। ও আমরা যদি হচ্ছে পার্টোগ্রাফের ডেফিনিশনটা পড়ি তাহলে কিন্তু আমরা পার্টোগ্রাফের পার্টগুলো শিখতে পারবো। যে পার্টোগ্রাফ ইজ এ গ্রাফিক্যাল রেকর্ড অফ দ্য অবজারভেশনস মেড অফ এ ওম্যান ইন লেবার। অর্থাৎ পার্টোগ্রাফটা হচ্ছে একজন মায়ের গর্ভ ডেলিভারির সময়ে আমরা তাকে অবজার্ভ করার জন্য যে তার লেবারটা প্রোগ্রেস নাকি প্রোগ্রেস না, অর্থাৎ লেবারটা সঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা মায়েদের কি করি হচ্ছে পার্টোগ্রাফ রেকর্ড করি। পার্টোগ্রাফ হচ্ছে একটা আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেখানে আমরা দেখি প্রোগ্রেস অফ লেবার, মায়ের লেবারটার প্রোগ্রেস কি, মায়ের লেবারটা কি সময়ের সাথে সঠিক আছে কিনা, এবং ফিটাসের কন্ডিশনটা দেখি যে ফিটাল হার্ট রেট, তারপরে হচ্ছে ফিটাসের অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কেমন, এই সবগুলো হচ্ছে আমরা পার্টোগ্রাফের মধ্যে দেখি। তাহলে কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ ইনক্লুড কি কি হবে, আমরা যে একটু আগে বলছিলাম কি ফিটাল পার্ট। ফিটাল পার্টের মধ্যে থাকে কি ফিটাল হার্ট রেট। ফিটাল পার্টের মধ্যে কি কি থাকবে ফিটাল হার্ট রেট। তারপরে হচ্ছে আমাদের কি আছে লেবার পার্ট। লেবার পার্টের মধ্যে আমাদের থাকে হচ্ছে এই যে লেবার পার্টের মধ্যে থাকে ডিসেন্ট অফ হেড, তারপরে থাকে সার্ভিক্স ডাইলেটেশন। হ্যাঁ, ডিসেন্ট অফ হেড, সার্ভিক্স ডাইলেটেশন, তারপরে হচ্ছে ম্যাটারনাল পার্ট। দেখেন ফিটাল পার্টের মধ্যে আমরা কি পাই ফিটাল হার্ট রেটটা পাই, তারপরে হচ্ছে লেবার পার্ট ফিটাল হার্ট রেটটা পাই, তারপরে পাই অ্যামনিওটিক ফ্লুইডের কালার। অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কি, আর লেবার পার্টে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিসেন্ট অফ হেড, আরেকটা সার্ভিক্স ডাইলেটেশন, মানে হচ্ছে আমার সার্ভিক্সের ডাইলেটেশন কতটুকু, আর ম্যাটারনাল পার্টে হচ্ছে ইনফরমেশন থাকে। কি ইনফরমেশন, মায়ের যেমন হচ্ছে মায়ের নাম, ঠিকানা, তারপরে হচ্ছে গ্রাভিডা প্যারা, কখন হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটাল নাম্বার, এবং মায়ের যদি কোনো ওষুধের প্রয়োজন হয় সেগুলো, মায়ের ইউরিন আউটপুট, মায়ের ব্লাড প্রেশার, মায়ের পালস, রেসপিরেশন, তারপরে হচ্ছে যদি ইউরিনের সাথে প্রোটিন যায় আমরা ম্যাটারনাল পার্টের মধ্যে সেই জিনিসগুলো দেখি। এখন আমরা কি কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফে আনসার করতে পারবো? আমরা একজন কমেন্ট করেছেন ম্যাম কিশোরগঞ্জ থেকে আপনার ক্লাসটা করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকেও আমাদের সঙ্গে থাকার জন্য। দেখি কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ ইনক্লুড, তাহলে পার্টোগ্রাফের পার্ট কি কি, নাম্বার 1 কি হবে ফিটাল হার্ট রেট, তারপরে আমরা আরেকটা পড়ছি না ডিসেন্ট অফ হেড, কোথায় পড়ছি লেবার পার্টের মধ্যে, তাহলে কি হবে ডিসেন্ট অফ হেড, তারপরে কি পড়ছি আমরা লেবার পার্টের মধ্যে সার্ভিক্স ডাইলেটেশন, মানে সার্ভিক্সের কি হওয়া মুখ খোলা, ডাইলেট হওয়া, ডাইলেটেশন অফ সার্ভিক্স নাম। তাহলে আমাদের অ্যান্সারগুলো কি কি হবে? আচ্ছা দেখি আমাদের আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউটেরাইন ইনভলিউশন,
অ্যামাউন্ট অফ ব্লাড লস। এই যে ইউটেরাইন ইনভলিউশন, এইটা মানে কি? ইউটেরাইন ইনভলিউশন মানে হচ্ছে যে ইউটেরাসটা আগের অবস্থায়, হ্যাঁ, প্রেগনেন্সির পরে ইউটেরাসটা যে তার আগের অবস্থায় ফিরে আসাকে আমাদের বলে ইউটেরাইন ইনভলিউশন। প্রেগনেন্সির সময় আমাদের ইউটেরাসটা কি হয়? অনেক বড় হয়ে যায়, কারণ আমাদের ফিটাসকে ক্যারি করতে গিয়ে ইউটেরাসের ওয়েট বেড়ে যায়। তখন আমাদের ইউটেরাসটা কে আবার পূর্বের অবস্থায়, নন প্রেগনেন্ট অবস্থায় ফিরে আসার জন্য যে শব্দটা আছে তাকে আমরা বলি হচ্ছে কি ইউটেরাইন ইনভলিউশন। এবং নাম্বার 5, অ্যামাউন্ট অফ ব্লাড লস। অ্যামাউন্ট অফ ব্লাড লস মানে কি? অনেক বেশি রক্তক্ষরণ হওয়া। পার্টোগ্রাফি রক্তক্ষরণ দেখি না? দেখি না। তাহলে আমরা কি কি দেখি? তিনটা অপশন দেখি। নাম্বার 1 ফিটাল হার্ট রেট, নাম্বার 3 হচ্ছে, নাম্বার 2 কি ডিসেন্ট অফ দ্য হেড, যে হচ্ছে ফিটাসের মাথা কতটুকু ইউটেরাসের মধ্যে নিচে নেমেছে সেইটা দেখি হচ্ছে কি ডিসেন্ট অফ হেড। এবং ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সের মুখ কত সেন্টিমিটার খুলেছে, সেজন্য আমরা সেইগুলো দেখার জন্য আমরা কি ব্যবহার করি? পার্টোগ্রাফ। তাহলে কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ কি কি হবে? ফিটাল হার্ট রেট, ডিসেন্ট অফ দ্য হেড, তারপরে হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। এই পয়েন্টগুলোই হচ্ছে কি আমার, এই পয়েন্টগুলোই আমার পার্টোগ্রাফের কম্পোনেন্টস। মূলত পার্টোগ্রাফের কম্পোনেন্টস হচ্ছে, পার্ট হচ্ছে তিনটা, একটা ফিটাল পার্ট, লেবার পার্ট, আর একটা হচ্ছে ম্যাটার্নাল পার্ট। এই তিনটা পার্টের মধ্যে এই ফিটাল হার্ট রেট, ডিসেন্ট অফ দ্য হেড, ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, এই পয়েন্টগুলো ইনক্লুডেড। আমরা কি বুঝতে পেরেছি? নেক্সট দেখি যে পার্টোগ্রাফ ইজ টু বি স্টার্টেড হোয়েন সার্ভাইকাল ডাইলেটেশন ইজ। এইটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের আসলে পার্টোগ্রাফ কখন শুরু করা উচিত? কখন শুরু করা উচিত? আমার অফলাইনের স্টুডেন্টরা বলেন যে পার্টোগ্রাফ কখন শুরু করা উচিত? কখন শুরু করা উচিত? একজন মায়ের লেবারের সময়। হ্যাঁ, আমরা যে পার্টোগ্রাফটা শুরু করব, তাই না? পার্টোগ্রাফটা কি? যে মায়ের অবস্থা এবং ফিটাসের অবস্থা কি, যে মায়ের কন্ডিশন ভালো আছে কিনা, এবং ফিটাসটা যে মায়ের ইউটেরাস থেকে নিচের দিকে নামতেছে ভ্যাজাইনার দিকে যেন ডেলিভারিটা হয়, সেইটা প্রোগ্রেসটা ঠিক আছে কিনা, হ্যাঁ, তার পুরো প্রসেসটা ঠিক আছে কিনা, এইটা দেখার জন্য আমরা কি করি? পার্টোগ্রাফ করি, তাই না? এখন তাহলে আমি যে পার্টোগ্রাফটা করব, একজন মা যদি আমার কাছে আসে লেবার পেইন নিয়ে, মানে হচ্ছে পেটে ব্যথা নিয়ে আসে, যে তার ডেলিভারি ব্যথা নিয়ে আসে, তাহলে আমি কি আসার সাথে সাথে পার্টোগ্রাফ পূরণ করা শুরু করব? হ্যাঁ, আমার অফলাইনের স্টুডেন্টরা বলতেছে কি যে মা আসার সাথে সাথেই কিন্তু আমি পার্টোগ্রাফ পূরণ করা শুরু করব না। পার্টোগ্রাফ পূরণ করা শুরু করার জন্য আমার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। পার্টোগ্রাফ পূরণ কখন করব? তার জন্য আগে আমাকে ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হবে। কি করতে হবে? ভ্যাজাইনাল এক্সামিনেশন। সানজিদা আক্তার কমেন্ট করেছেন 3 cm, আবু তাইব 3 cm, মোহাম্মদ সজীব 3 cm, শুধুমাত্র আলাউদ্দিন কমেন্ট করেছেন 4 cm। এটা খুবই দুঃখজনক আমার জন্য যে আমার স্টুডেন্টরা সঠিক উত্তর দিতে পারছে না, এটা আমার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তাহলে আমি যে পার্টোগ্রাফটা শুরু করব, পার্টোগ্রাফ শুরু করার আগে আমাকে হচ্ছে প্রথমে ভ্যাজাইনা কি করতে হবে? ভ্যাজাইনা এক্সামিনেশন করে দেখতে হবে। ভ্যাজাইনা এক্সামিনেশন করার পরে আমি যদি দেখি মায়ের সার্ভিক্সের মুখ মানে কি? জরায়ের মুখ, তাই না? জরায়ের মুখ যদি না খুলে ডেলিভারি হবে না। আমাদের জরায়ের মুখ টোটাল যখন 10 সেন্টিমিটার, কয় সেন্টিমিটার? 10 সেন্টিমিটার খুলে যায়, তখন হচ্ছে আমাদের ডেলিভারি হয়। কখন ডেলিভারি হয়? যখন জরায়ুর মুখ 10 সেন্টিমিটার খুলে যায়। হ্যাঁ, আমাদের জরায়ুটা কি এই যে এরকম থাকে, তাই না? ছোট এরকম থাকে, তাই না? বন্ধ থাকে, জরায়ুর মুখ তো বন্ধ থাকে। শুধুমাত্র যখন আমাদের ট্রু লেবার পেইন, মানে
ডেলিভারি হওয়ার জন্য যে সত্যি ব্যথাটা, সেই ব্যথা উঠে শুধুমাত্র তখনই কিন্তু আমাদের কি হয়, এই জরায়ুর মুখটা খুলে যায়। এখন জরায়ুর মুখটা যখন 10 সেন্টিমিটার খুলে শুধুমাত্র তখনই ডেলিভারি হবে। তাহলে আমি পার্টোগ্রাফ শুরু করব কখন? তাহলে যে আমি বললাম মা আসার পরে আমি কি করব, ভ্যাজাইনা এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে আমি যদি দেখি মায়ের জরায়ুর মুখ 4 সেন্টিমিটার, কত? 4। আপনারা একদম মুখস্থ করে ফেলেন এই প্রশ্নটা, যে আমরা সার্ভাইকাল ডাইলেটেশন কখন হলে জরায়ুর মুখ কত সেন্টিমিটার খুললে পার্টোগ্রাফ পূরণ করা শুরু করব। তাহলে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আমরা কি পারবো? ফারহানা আখি, জুহি সুলতানা, আপনারা সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। পার্টোগ্রাফ তাহলে কখন শুরু করব? জরায়ুর মুখ। আমরা বাংলায় মনে রাখি না, তাহলেই তো আমি উত্তর করতে পারবো যে সার্ভাইকাল ডাইলেটেশন মানে কি, জরায়ুর মুখ। জরায়ুর মুখ যখন 4 সেন্টিমিটার খুলবে, কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার খুলবে, আমরা তখন পার্টোগ্রাফ পূরণ করা শুরু করব। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা সবাই কমেন্টে জানাবো যে সবকিছু আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি। তাহলে পার্টোগ্রাফ কখন শুরু করব বলেন? কখন শুরু করব? যখন ইউটেরাসের মুখ 4 সেন্টিমিটার, কত? 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। যখন ইউটেরাসের মুখ 4 সেন্টিমিটার ওপেন হবে, আমরা তখন থেকে একজন মায়ের জন্য পার্টোগ্রাফ পূরণ করা শুরু করব। আর জরায়ুর মুখ টোটাল কত সেন্টিমিটার খুলে? 10। এই সংখ্যাগুলো মনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। যে 10 সেন্টিমিটার খুললে হচ্ছে ডেলিভারি হবে, আর 4 সেন্টিমিটার খুললে কত? পার্টোগ্রাফ পূরণ করা শুরু করব। বোঝা গেছে? তাহলে আমরা বুঝতে পেরেছি? বুঝতে পারলে জি, হ্যাঁ, চলুন আমরা এবার আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ। আর দেখেন, আমরা একটু আগে কিন্তু এই টাইপের প্রশ্নই পড়ছিলাম, তাই না? এটা পড়ছিলাম না যে কম্পোনেন্টস কি? হ্যাঁ, দেখেন আমাদের একই ধরনের প্রশ্ন, কিন্তু আপনার অপশনটা কিন্তু একই, কিন্তু একটু হচ্ছে আলাদা করে দেবে। মানে এইটাই আমি যখন যদি বুঝতে না পারি তাহলেই তো আমার পরীক্ষা খারাপ হয়। প্রশ্ন কিন্তু হ্যাঁ মনে করি সবই একই রকম, কিন্তু আপনাকে খালি একটু টেকনিক খুঁটে বুঝতে হবে যে আসলে এটা কি। এই জন্য আমি এই সেম প্রশ্নটা আমার দুইটা রাখার কারণ কি? কারণ আমি এই সেম প্রশ্ন তো আমার দুইটা পড়ার দরকার নেই, তাই না? কিন্তু আমাকে পড়তে হবে, কারণ আমার প্রশ্ন এক, উত্তরও এক, কিন্তু আমি তো বুঝতে পারি না যে আসলে আমি উত্তর কোনটা দেখাবো। দেখেন ওইখানে আমরা কি পড়ছিলাম, দেখেন এখানে কি আছে, শুধু ডাইলেটেশন দিয়ে আছে, তারপরে হচ্ছে পজিশন অফ ফিটাস। এখানে কি আছে? পজিশন অফ ফিটাস। আর এখানে শুধু দেওয়া কি? ডাইলেটেশন। কিন্তু আমি তো প্রিভিয়াস প্রশ্নে পড়ছিলাম সার্ভিক্স ডাইলেটেশন। সার্ভিক্স ডাইলেটেশন পড়লাম না আগের প্রশ্ন। আচ্ছা, আমরা যদি আগের প্রশ্নে যাই তাহলে দেখতে পারবো না। এই যে সার্ভিক্স ডাইলেটেশন, তাই না? এই প্রশ্নে পড়লাম কি? ডাইলেটেশন অফ সার্ভিক্স, আর কি? ডিসেন্ট অফ হেড। এই দুইটা মনে রাখি, ডিসেন্ট অফ হেড আর একটা হচ্ছে সার্ভিক্স ডাইলেটেশন। তাহলে আমি পরের প্রশ্নটাতে যাই। এখানে কি আছে? শুধুমাত্র ডাইলেটেশন আছে। আর ফিটাসের কি পড়ছিলাম? ডিসেন্ট অফ ফিটাস। মানে ডিসেন্ট মানে কি? নিচের দিকে আসা। যে ফিটাসটা নিচের দিকে যে আসছে সে কোন অবস্থায়, কি পজিশনে আছে সেইটা দেখা, তাই না? ডিসেন্ট অফ হেড। সেম কথাটাই কিন্তু এখানে একটু ঘুরাই দেওয়া, পজিশন অফ ফিটাস। কি দেওয়া? পজিশন অফ ফিটাস। এখন আমি তো এই দুইটা পড়ি নাই, তাই না? আমি তো পড়ছি সার্ভিক্স ডাইলেটেশন, কিন্তু এখানে দেওয়া তো শুধুমাত্র ডাইলেটেশন। এই তো আল্লাহ, আমি তো প্রশ্ন কমন পড়ে নাই, কিন্তু প্রশ্ন কিন্তু আমার কমন।
হ্যাঁ, প্রশ্ন কিন্তু আমার কমন, কিন্তু উত্তরও আমি জানি, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না যে আমি আসলে কি অ্যান্সার করব। এই জন্য আমাকে একটু টেকনিক খাটায় বুঝতে হবে যে এখানে ডাইলেটেশন বলতে বুঝাইছে সার্ভিক্স ডাইলেটেশন। আমাদের পরীক্ষায় খারাপ করার এইটাই কিন্তু একমাত্র কারণ। প্রশ্ন কমন, উত্তর কমন, কিন্তু আমি বুঝতে পারি না যে আমি আসলে কিভাবে উত্তর করব। এই জন্য আমাদের উত্তর কি হবে? পজিশন অফ ফিটাস, তারপরে হচ্ছে ডাইলেটেশন, ফিটাল হার্ট রেট। আমরা পড়ছিলাম না একটু আগে ফিটাল হার্ট রেট। এখন তিনটা আছে, আর 4 নম্বর অপশনে কি আছে? অল অফ অ্যাভব, মানে উপরের সবগুলো। উপরের সবগুলো কি আমার উত্তর? উত্তর না? উপরের সবগুলোই তো আমার উত্তর। প্রথমটা আছে কি? পজিশন অফ ফিটাস, মানে ফিটাসের অবস্থানটা কি। ডাইলেটেশন মানে সার্ভিক্সের মুখ কতটুকু খুলছে। ফিটাল হার্ট রেট, আমরা একটু আগে পড়লাম না ফিটাল হার্ট রেট। হ্যাঁ, আরেকটা 4 নম্বর অপশনে আছে অল অফ অ্যাভব, মানে কি? উপরের সবগুলো। এই যে আমি একটু প্রশ্নটা ঘুরাই করলাম, আমি কিন্তু আর বুঝতে পারতেছি না, উত্তর দিতে পারতেছি না। এই জন্যই কিন্তু আমরা পরীক্ষায় খারাপ করি। বোঝা গেছে আমাদের পরীক্ষায় খারাপ করার কারণটা কি? প্রশ্ন এক, উত্তর এক, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না। এখন আমাদের কাছে না আসলে কিভাবে বুঝবেন যে আমার মানে প্রশ্নটা কিভাবে হবে? শুধুমাত্র আমরাই কিন্তু আপনাকে বলতে পারবো যে আপনার প্রশ্ন টাইপ কি হবে। প্রশ্ন টাইপ যদি আপনি বুঝতে পারেন, পড়াশোনা সবাই পারবে, কিন্তু প্রশ্নের টাইপ যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। এই জন্য আমি আজকে 2টা কোশ্চেন সেম রেখেছি, যে আপনি বুঝতে হবে যে আমার প্রশ্ন এক, উত্তর এক, কিন্তু আমি বুঝতেছি না যে আমি কি অ্যান্সার দেব। এই জন্যই আমরা পরীক্ষায় খারাপ করি। এই টেকনিকগুলো যদি আমরা জানতে চাই, এরকম আরও অনেক টেকনিক আছে যেই টেকনিকগুলো দিয়ে আসলে পরীক্ষায় পাশ করা সম্ভব। এই টেকনিকগুলো জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ কি কি? পজিশন অফ ফিটাস, ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, ফিটাল হার্ট রেট, আর 4 নাম্বার অপশন আছে অল অফ অ্যাভব, অর্থাৎ উপরের সবগুলোই কি সঠিক অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে কি না? সবাই আমাকে কমেন্ট করে জানান যে হচ্ছে বোঝা গেছে কি না। আবু তাইব কমেন্ট করেছেন, ম্যাম 3cm হবে না কেন? আসলে আমাদের 3cm হবে না, কারণ আমাদের WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের হচ্ছে গাইডলাইন দেয় আমরা কখন থেকে পার্টোগ্রাফ শুরু করব। তো আমাদের WHO গাইডলাইন অনুসারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুসারে আমাদের ওখানে আছে যে আমাদের 4 সেন্টিমিটার হলে পার্টোগ্রাফ পূরণ করা শুরু করতে হবে। তাই জন্য আমরা 4 সেন্টিমিটার থেকে শুরু করব। আবু তাইব, আপনি কি আপনার অ্যান্সারটা বুঝতে পেরেছেন? আমাকে কাইন্ডলি জানাবেন। তাহলে নেক্সট, আজকে আমাদের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই শেষ। আপনাদের কাছে যদি মনে হয় যে আমার ম্যামের ক্লাসটা ইফেক্টিভ লেগেছে, অথবা এটা মনে হয় যে পালস কোচিংয়ে আসলে আমি হয়তোবা আরও অনেক সুন্দর সুন্দর টেকনিক শিখতে পারবো, যে টেকনিকগুলো আসলে আমাকে কি করবে, আমার পরীক্ষায় সফল হতে সাহায্য করবে। যেমন আমরা কিন্তু সেম কোশ্চেন 2টা পড়ছি, কিন্তু আমরা কিন্তু অ্যান্সার করতে পারতেছিলাম না। এই সমস্যাগুলোর জন্যই আমরা কিন্তু ফেল করি। এখন এই সমস্যাগুলো যেন আমাদের না হয় সেজন্য আমরা কি করব, একটা গাইডলাইনে থাকবো, সঠিক বই, সঠিক গাইডলাইন এবং সঠিক শিক্ষকদের মাধ্যমে কি করব, পড়াশোনা করব। এজন্য আপনারা সহজেই আমাদের এখানে ভর্তি হতে পারবেন। মাত্র কত? 1990 টাকা। আমি কিন্তু একটু আগে বলেছি এবার কিন্তু কোরবানিতে জামা কাপড় কিনবো না, না কিনে আমি পালসে ভর্তি হব, কারণ আমাকে পাস করতে হবে, সিনিয়র স্টাফ নার্স হতে হবে। আপনারা নিশ্চয় জানেন আমাদের বিপিএসসিতে কিন্তু আপনাদের 3500 নিয়োগ হবে। 3500 নিয়োগের একটা সিট আপনার যদি মনে হয় আমাকে অবশ্যই পেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে এসে ভর্তি হতে হবে, না হলে লাইসেন্স পরীক্ষায় কিন্তু খারাপ হবে। দেখুন, আমরা যদি ভর্তি হই আমরা কি কি পাবো? পূর্ণাঙ্গ বই ও প্রশ্ন ব্যাংক। আপনাকে কিন্তু এখানে আসতে হবে না, আপনার ঘরে বই পৌঁছে যাবে, কারণ আপনার প্রতিটা সময় আমাদের কাছে মূল্যবান। এবং
নেক্সট ওয়ান ইজ মডেল টেস্ট, ফ্রি মডেল টেস্ট। আপনি এখানে অসংখ্যবার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন আমার প্রস্তুতি কতটুকু, আমার বন্ধুর থেকে আমার প্রস্তুতি কতটুকু ভালো। এবং সিক্রেট সাজেশন, যেটা আমরা আমাদের পরীক্ষা যখন সন্নিকটে চলে আসবে তখন আমরা সিক্রেট সাজেশন পড়ব, যেটার মাধ্যমে আমাদের 100% নিশ্চয়তা থাকবে যে আমরা অবশ্যই সবাই পাস করব। এবং আমাদের কিন্তু প্রিভিয়াস হিস্ট্রিতে আছে যে আমাদের স্টুডেন্টসরা সবাই কিন্তু অধিকাংশ পাস করে। তাহলে আপনার পাস করার দায়িত্ব কিন্তু আমাদের কাছে। আর দেরি না করে দ্রুত আসবেন। আচ্ছা, এবং আপনাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আগামীকালও ক্লাস রয়েছে। আমি আশা করব আপনারা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আজ থেকে পড়াশোনা শুরু করেন। এবং আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমার কি করা উচিত, আমার কোথাও গিয়ে ভর্তি হওয়া উচিত নাকি শুধুমাত্র বাসায় বসে পড়াশোনা করা উচিত। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, কি করলে আমি কম্প্রিহেনসিভ পরীক্ষায় পাস করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক কষ্ট করে সবাই আমাদের সাথে থেকেছেন, সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের জন্য কিন্তু আগামীকালও ক্লাস রয়েছে ঠিক একই সময়ে, সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে, এবং শুভরাত্রি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।